হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা টেস্ট পেপার বিভিন্ন সলভ করছো। তো তোমরা বলেওছিলে যে স্যার টেস্ট পেপার করালে ভালো হয়। তো সাঁতরা র্যাপিড টেস্ট থেকে আমি আলোচনা শুরু করছি। জানি না কতগুলো করাতে পারবো, তবুও চেষ্টা করছি সাঁতরা র্যাপিড টেস্ট যতটা সম্ভব করানো। তো সাঁতরা র্যাপিড টেস্টে মোট সম্ভবত 20টা টেস্ট পেপার রয়েছে, অর্থাৎ 20টা মডেল সেট রয়েছে। তো আমরা প্রথম সেট থেকে আলোচনা শুরু করছি। তো প্রথম সেটে যে 70 নম্বরের কোশ্চেন রয়েছে, তো আমি দুটো পার্টে আলোচনা করব। তো একটা পার্ট করব যেখানে এমসিকিউ আলোচনা করব, অর্থাৎ পার্ট বি। তো পার্ট বি তে তোমরা জানো যে আমাদের একটা গ্রুপে পার্টও থাকে যেখানে ভিএসএ থাকে, অর্থাৎ আমি চাইছি সেটা হচ্ছে এমসিকিউ যে 14টা থাকে, ভিএসএ অথবা বাদে 4টে থাকে, আর গ্রুপ বি তে 2 নম্বরে 5টা থাকে, অবশ্য অথবাও কিছু থাকে। তো এই প্রশ্নগুলো প্রত্যেকটা টেস্ট পেপারে অর্থাৎ প্রত্যেকটা মডেল সেটে একটা পার্টে এগুলো আলোচনা করব। আর নেক্সট পার্টে অর্থাৎ সেকেন্ড এবং লাস্ট পার্টে তাতে কি করব, যেগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি যেখানে 3 নম্বরে 9টা অর্থাৎ 27 নম্বর, আর 5 নম্বর 3টে অর্থাৎ 15 নম্বর, এইটা আলোচনা করবো। তাতে কি হবে, ভিডিও লেন্দি হবে না, আর দুটো পার্টে হলে তোমরাও কিন্তু দেখতে বেশি সময় তোমাদের লাগবে না। তো শুরু করা যাক। সবচেয়ে প্রথমে আমি র্যাপিড টেস্টের ফার্স্ট অর্থাৎ এমসিকিউ পার্ট থেকে শুরু করছি, ফার্স্ট যেটা মডেলে। আর যেগুলো নিউমেরিক্যাল সেগুলো আমি করিয়ে দেবো, যেগুলো থিওরি থাকবে গ্রুপ সি কিংবা গ্রুপ বি কিংবা গ্রুপ বি তে, তো সেগুলো বইতে কোথায় আছে আমি পেজ নাম্বারও বলে দেবো, কিংবা চ্যাপ্টার কোন চ্যাপ্টারে ছায়া প্রকাশনী বইতে রয়েছে, কিংবা অন্য বইতেও তোমরা পড়তে পারো। তো ছায়া প্রকাশনী বই থেকেই আমি বলবো, যেহেতু বেশিরভাগ ছেলেমেয়ে সেটাই ফলো করে। তো সবচেয়ে প্রথম পার্ট বি, অর্থাৎ এই পার্ট বি যে এমসিকিউ রয়েছে তোমাদের সাঁতরা র্যাপিড টেস্টে, সেটা নিয়ে আলোচনা শুরু করা যাক একের দাগ থেকে। তো সবচেয়ে প্রথমে যেটা রয়েছে প্রশ্ন, তো তোমরা নিজের বইতে প্রশ্ন দেখবে। প্রশ্ন রয়েছে 22 নম্বর পেজে, একের দাগ। তো বলছে তলের মূল বিন্দুতে আধান হলো স্মল q1, আরেকটি আধান ক্যাপিটাল Q কে a, 0 থেকে 0, a বিন্দুতে নিয়ে গেলে কৃতকার্য কত হবে। তো দেখে তো বোঝাই যাচ্ছে কৃতকার্য 0 হবে, কিন্তু তোমরা করবে কিভাবে। তো সেই উদ্দেশ্যে বলি যে আমরা সিম্পল ভাবে যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে একটা মূল বিন্দু, এখানে একটা স্মল q1 আধান রয়েছে। সাপোজ এই পয়েন্টের স্থানাঙ্ক a0 যেটা প্রশ্নে বলা রয়েছে, আর এই পয়েন্টের স্থানাঙ্ক সাপোজ 0, a। তো বলছে এই পয়েন্ট থেকে এই যে পয়েন্টটা আমি এঁকেছি, অর্থাৎ আমি যদি একে এরকম নাম দিই a b, তো a থেকে b তে একটা ক্যাপিটাল Q আধানকে নিয়ে যাওয়া হবে, ওয়ার্ক ডান বের করতে হবে। তো এই প্রশ্নটা অ্যাকচুয়ালি তড়িৎ বিভব অধ্যায়ের প্রশ্ন। এইটা জাতীয় যত অঙ্ক থাকবে, এর আগে আমি তড়িৎ বিভব অধ্যায়ের এমসিকিউ কিংবা গাণিতিক প্রশ্নের ভিডিও আপলোড করেছি, তোমরা সেখানে নিশ্চয়ই দেখেছো যে এই জাতীয় যখনই অঙ্ক থাকে, প্রথমে যে আধানে প্রথমে ছিল, মানে প্রথম থেকে আছে যেটা, তো সেই আধান যে বিন্দু থেকে শিফট করা হচ্ছে, সেই বিন্দুগুলোতে সেই আধানের জন্য তড়িৎ বিভব কত সেটা বের করতে দিতে হবে। অর্থাৎ VA বের করব, A বিন্দুতে পটেনশিয়াল, অর্থাৎ যদি এই সাইডে বলি এইটা, আর একই ভাবে B বিন্দুতেও বের করব। তো যেহেতু ডিসটেন্স সেমই রয়েছে, তো বুঝতে পারছো এখানে কোন রকমের বিভব পার্থক্য, তো স্বাভাবিকভাবে আমি B বিন্দুর বিভবটা বেশি ধরতাম, কিন্তু অ্যাকচুয়ালি তো বেশি নেই, দুটো সমানই রয়েছে। তো বিভব পার্থক্য কিন্তু 0 হচ্ছে, কারণ VB - VA করলে 0 পাওয়া যাচ্ছে। আর কৃতকার্য কি না, কৃতকার্য হচ্ছে WQ ইনটু VB - VA, তাহলে 0 হচ্ছে। তাহলে এখানে অপশন সি যেটা রয়েছে 0, সেটাই হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 2 তে এইখানে এটা প্রবাহিত তড়িতের ওহমের সূত্র চ্যাপ্টার থেকে প্রশ্ন, যে 50 ডিগ্রি সেলসিয়াসে পরিবাহী রোধ হচ্ছে 5 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াসে রোধ হচ্ছে 6 ওহম, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ কত হবে সেটা জিজ্ঞেস করছে। তো এই জাতীয় প্রশ্ন করার সময় তোমরা ছায়া প্রকাশনী টেক্সট বইতে যেখানে রোধের উষ্ণতা গুণাঙ্ক রয়েছে, অর্থাৎ ইউনিট 2 চ্যাপ্টার 1 ফার্স্ট চ্যাপ্টারে ওহমের সূত্র চ্যাপ্টারেই রয়েছে, তো সেখানে দেখবে এরকম একটা ফর্মুলা দেখতে পাবে
এই ফর্মুলা থেকে দুটো ভিন্ন ভিন্ন উষ্ণতার জন্য যদি আমরা বের করি, তো এরকম একটা ফর্মুলা রয়েছে, আমি ফর্মুলাটা লিখেও রেখেছি, তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে যে আলফা ইকুয়ালস টু R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1। তো এই যে ফর্মুলা রয়েছে, তোমরা যদি একটু বইয়ের দিকে তাকাও, তো বইয়ের ক্ষেত্রে আমরা 50 ডিগ্রি আর 100 ডিগ্রি সেলসিয়াসে রোদ দেওয়া রয়েছে, তাহলে আমি R2 টা 100 ডিগ্রি ধরলাম, আর এখানে R50, তো আর এখানে R1 মানে হচ্ছে R50, তো উষ্ণতা কত না 100 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসেই থাকবে, আর এটা হচ্ছে R100 আর উষ্ণতা কত 50। তো এটা কেন করছি, প্রশ্নে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের রোদ কত। তো 0 ডিগ্রি সেলসিয়াসের রোদ ততক্ষণ তোমরা নির্ণয় করতে পারবে না যতক্ষণ তোমরা আলফার মান বের করতে পারছো না, এটা হচ্ছে মূল ব্যাপার। তো আলফার মান বের করতে পারলে তারপরে R1 কিংবা R2 যে কোনো একটা বসিয়ে দিয়ে বের করতে পারবে। তো সেই জন্য এটা বের করা, তো সেই জন্য R100 এর মান কত রয়েছে না 6, এটা 5, আর এখানে রয়েছে 5 ইনটু 100, আর এখানে 6 ইনটু 50। তো এখান থেকে যে মানটা পেয়েছি সেটাই বলি, কারণ ক্যালকুলেট করতে গিয়ে এখন সময় নষ্ট করা যাবে না। সেলসিয়াসেই মানটা বের করছি, তো 5 ইনটু 10 টু দি পাওয়ার -3 পার ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এরপর আমি যে কোনো একটা R50 কিংবা R100, সাপোজ আমি যদি R50 কে বের করতে চাই, সো R50 ইকুয়ালস টু R0 1 প্লাস আলফা, অর্থাৎ 5 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু T1, সো T1 হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 50 ডিগ্রি সেলসিয়াস। সো এখান থেকে R0 আমি বের করেছি ক্যালকুলেশন করে, কত এসেছে 5 বাই 1.25, অর্থাৎ 4 ওহম। তো দেখবে তোমরা নিজেরাও ক্যালকুলেট করে দেখতে পারো, আমি নিজে করে দেখেছি, কোনো সমস্যা নেই, আসছে, আর তোমাদের উত্তরও তাই রয়েছে। এবারে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 3 তে। তো এটা ক্লাস 10 এও তোমরা পড়েছো, আবার এই প্রশ্নটা এসেছে। তো সেটা হচ্ছে যে দুটো বাতির ক্ষমতা P1 ও P2 এদের শ্রেণী সমবায়ে যুক্ত করলে, একটা বিভব V এর সঙ্গে যুক্ত করলে মোট ক্ষমতা কত হবে সেই মানটা কিন্তু জিজ্ঞেস করছে। তো এটা হবে অপশন সি। এর প্রমাণ যদি তোমরা দেখতে চাও তাহলে ক্লাস 10 এর ডায়ামাটিক সহায়িকাতে ছিল, এটা দেখতে পারো, আর ক্লাস 12 এও রয়েছে। ক্লাস 12 এ ইউনিট 2 অর্থাৎ প্রবাহিত তড়িতের ইউনিট চ্যাপ্টার 3 তড়িৎ শক্তি ও ক্ষমতা, সেইখানে দেখবে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় দুটোই রয়েছে। তো মনে রাখবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি দুটো ধরি, যতগুলো হবে এরকম পরপর হবে, রোধের সমান্তরালে যা হয় ক্ষমতার ক্ষেত্রে শ্রেণীতে তাই হয়। তো এটা বসিয়ে দেবে, যেহেতু এখানে প্রশ্নে বলা হয়েছে শ্রেণীতে যুক্ত করা রয়েছে, সো এখান থেকে ইজিলি তোমরা লসাগু করে P1 P2 বাই P1 প্লাস P2। তো এটা হচ্ছে অপশন সি, তো বইতেও তাই রয়েছে অপশন সি। কোশ্চেন নাম্বার 4 খুবই সহজ, একটা তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে কোনটা সঠিক হবে। তো তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে যেটা সঠিক হবে সেটা হচ্ছে B less than H, সেটা রয়েছে তোমাদের অপশন বি তে রয়েছে। তো লজিকটা এটাই যে তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে মিউ আর এর মান 1 এর থেকে ছোট হয়, তো B equals to আবার হয় মিউ H। তো এই যে কনসেপশন মিউ আর অর্থাৎ রিলেটিভ পারমিয়াবিলিটি কিংবা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান যেহেতু 1 এর থেকে কম, তাই B এর মান H এর থেকে ছোট হবে, কারণ হচ্ছে এখান থেকে মিউ আসছে B বাই H। তো এটাও মনে রাখবে, কিংবা তোমাদের এমনি পার্থক্য পড়ার সময় পড়েছো, এটা হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায়তে ছিল। কোশ্চেন নাম্বার 5, তো এটা খুবই সহজ প্রশ্ন, এটা হচ্ছে আলো ইউনিটের সমবর্তন অর্থাৎ আলোর অপবর্তন সমবর্তন চ্যাপ্টারের প্রশ্ন। প্রতিসরাঙ্ক জলের রয়েছে 22 সাপেক্ষে 1.33, তো জলে আপতনের সময় সমবর্তন কোণ কি হবে না, আমরা একদম সহজ ভাষায় যদি বলা হয়, আমরা ব্রুস্ট সূত্র পড়েছি। তো ব্রুস্ট সূত্র থেকে আমাদের এখান থেকে আইপি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে tan ইনভার্স মিউ। তো মিউ এর মান তোমরা যদি প্রশ্ন দেখো সেটা রয়েছে 1.33। আমি ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে 65 tan ইনভার্স করে মানটা বসালে আমি বসিয়ে দেখেছি, মান এসেছে 53.06 ডিগ্রি। অপশনে 53 রয়েছে, ফ্র্যাকশন নাই।
তো কোনো অসুবিধা নেই, 53টাই লিখবো যেহেতু ক্লোজ ভ্যালু সেটাই, সেটা তাহলে অপশন হবে অপশন বি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6 এ এটাও একদম স্থির তড়িতে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ স্থির তড়িতে প্রাথমিক ঘটনাবলী চ্যাপ্টারে একটা খুব বেসিক জিনিস ছিল, সেটা হচ্ছে আধানের কোয়ান্টাম। তো সেইখানে তোমরা এই জিনিসটা লক্ষ্য করেছো যে এই n এর মান কিন্তু শুধুমাত্র ইন্টিজার হয়, n এর যে মান। তো n এর মান যে ইন্টিজার ভ্যালুগুলো হয়, যদি কোনো ফ্র্যাকশন হয় সেভাবে কিন্তু কোনো মান ঋণাত্মক হোক ধনাত্মক সেটা কিন্তু এক্সিস্ট করতে পারে না। তো এই ক্ষেত্রে যদি আমরা প্রশ্নটা দেখি, অপশন সি তে দেখবে একটা রয়েছে 5.6 10 টু দি পাওয়ার -14c, এটাই হবে। তার কারণ দেখো বাকি যে অপশন রয়েছে, সরি অপশন সি না, অপশন এ তে রয়েছে, এটা দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে, এটাই হবে। কারণ হচ্ছে বাকি যে রয়েছে অর্থাৎ 3.2 10 টু দি পাওয়ার -12, তাহলে আমরা ইলেকট্রনের আধান জানি 1.6 10 টু দি পাওয়ার -19। তো দেখো 3.2 মানে এটা 2 দিয়ে গুণিতক হচ্ছে, 6.4 4 দিয়ে গুণিতক হচ্ছে, অপশন ডি 4.8 3 দিয়ে গুণিতক হচ্ছে। কিন্তু 5.6 টা গুণিতক হচ্ছে না, সেটা 3.5 হয়ে যাচ্ছে। এর জন্য যদি ডিভাইড করি আমরা এটা তখন কিন্তু এটা 3.5 ইনটু 10 টু দি পাওয়ার 5 এরকম আসছে। তার মানে কি হচ্ছে না, এটা একটা ফ্র্যাকশন চলে আসছে, সেই জন্য এটা হবে না। তো এটা মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ যে প্রশ্নটা রয়েছে, তো এটা তোমরা অনেক আগেই পড়েছো, এটা লেন্স চ্যাপ্টারে রয়েছিল। তো লেন্স চ্যাপ্টারে যদি কোনো উত্তর লেন্স, সাপোজ যদি এটা আমি ধরি লেন্স, তার যদি অর্ধেকটা, যেহেতু এখানে প্রশ্ন করেছে অর্ধাংশ পর্দায় আবৃত যদি করা হয়, তো অর্ধেকটা আবৃত হলেও লেন্সের ধর্মের কোনো পরিবর্তন হচ্ছে না, লেন্সে সেই প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু অর্ধেকটা আলো পৌঁছাচ্ছে না। তো স্বাভাবিকভাবে প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু প্রতিবিম্বের উজ্জ্বলতা হ্রাস পাবে। তো এটা হটসেও ছিল এমনিও প্রশ্ন উত্তরে, তো এইটা ক্লাস 10 এও ছিল, এই জন্য এটা হবে 7C। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 8, খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব অধ্যায় থেকে, যে একটা ক্যাপিটাল আর ব্যাসার্ধে বৃত্তচাপ কেন্দ্রে π/2 কোণ সৃষ্টি করছে। তাহলে ধরো যদি একটা এরকম হয়, এইটাকে যদি আমি সেন্টার ধরি, এই কোণটা প্রশ্নে বলেছে π/2 আর ব্যাসার্ধ হচ্ছে r। তো সেন্টারে চৌম্বক ক্ষেত্র কত হবে? তো এটা একটা জাস্ট সিম্পল একটা নিয়ম, তোমাদের দ্রুত সমাধানের কৌশলও ছিল, আমি আলোচনা করেছিলাম তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার পড়ানোর সময়। সেটা হচ্ছে এইটা ছিল μ0/4π θi/r। তো সিম্পল এই ফর্মুলা জাস্ট প্রয়োগ করতে হবে, কিছু বেশি খাটতেও হবে না তোমাদের। মিউ আই এইটা আসছে, তো এইখান থেকে বুঝতেই পারছো, এখান থেকে আসছে μ0/8 পাই, তো এমনিও কেটে যাচ্ছে 8 μ0I/8r। তো এখানে যদি আমরা একটা অপশন দেখি, অপশন সি তে থাকছে এটা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, চারটে সমান মানের ধারকত্ব, ধারক নেওয়া হয়েছে যাদের প্রত্যেকের ধারকত্ব একই। তাহলে চারটে ধারক নেওয়া হয়েছে, সবার ধারকত্বের মান কিন্তু সেম, ক্যাপাসিট্যান্সের মান সেম হয়েছে। তাদেরকে শ্রেণী সমবায় করা হলো, তারপরে সমান্তরাল সমবায় করা হলো। তো যখন শ্রেণী সমবায় করা হবে, তখন স্বাভাবিকভাবে তাদের তুল্য ধারকত্ব যদি নির্ণয় করি, তাহলে এরকম আসবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, c/4, আমি উল্টে দিয়েছি যেহেতু। আর যখন সমান্তরাল সমবায় রাখা হবে, তখন বুঝতেই পারছো, পাঁচটা লেখা হয়ে গেছে, চারটে বলেছে। তাহলে এখান থেকে যদি আমরা ডিভাইড করতে বলেছে, c1/c2 অনুপাত চেয়েছে, তো যখনই আমরা এই অনুপাতটা করছি, তখন 1/16 হচ্ছে। তো এখানে একটা অপশন রয়েছে, অপশন ডি, সেটা হচ্ছে 1/16। তো খুবই ভালো প্রশ্ন ছিল। নেক্সট যে প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 10, তো এইটা দেওয়া উচিত হয়নি, কারণ এইটা তোমাদের 2021 এর রিডিউস সিলেবাসে কিংবা ডিসকার্ডেড সিলেবাস যেগুলো ছিল তার মধ্যে এটা, অর্থাৎ রিডিউস সিলেবাসের একটা বাদ দেওয়া হয়েছিল, আর এই টপিকটা বাদ ছিল, সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারে যেখানে ডি প্রবলেম নিয়ে আলোচনা ছিল, সেটা কিন্তু পরীক্ষাতে নেই। তো যেহেতু রয়েছে সেজন্য বলে দিই,
কিন্তু এটা তোমাদের করার দরকার নেই, কারণ তোমাদের ক্লাস 12 এর 2021 এর সিলেবাসে এটা কিন্তু ইনক্লুডেড না। তো ল্যামডার সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি এনার্জির যে সম্পর্ক সেটা এরকম থাকছে √/। তো যদি আমি যেহেতু শক্তি দ্বিগুণ করা আছে যা প্রশ্নে দেখতে পাচ্ছি, তো ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ করা মানে বুঝতেই পারছো এটা এরকম একটা চলে আসছে। সো অবভিয়াসলি ল্যামডা ড্যাশটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, তার মানে কত 1/√2 গুণ। তো একটা সম্ভবত অপশন সি তে 1/√2 গুণ থাকছে। কোশ্চেন নাম্বার 11 একেবারেই সহজ প্রশ্ন, কারণ হচ্ছে একটা ডুবুরি 12 মিটার জলের তলায় আছে, একটা অর্ধ উলম্ব কোণে আকাশকে শঙ্কুর মতো দেখছে, আর যেখানে মিউ এর ভ্যালু হচ্ছে 4/3। আর এই ক্ষেত্রে সেই কোণটা যে শঙ্কুটা দেখছে তার যে অর্ধ উলম্ব কোণ তার মানটা, তো এটা বের করা সহজ এই কারণে, কারণ আমরা স্নেলের সূত্রটাই প্রয়োগ করতে পারবো। তো প্রয়োগ করলে দেখো এখান থেকে 3/4 আসছে, তাহলে এখান থেকে sin ইনভার্স 3/4। তো জাস্ট এই ভ্যালুটা বসালেই এটা এনাফ হবে, কারণ হচ্ছে কিছু বের করতে বলেনি, এরকমই অপশন রয়েছে। তো এখান থেকে আমরা করে নিতে পারবো। কোশ্চেন নাম্বার 12 খুবই ইন্টারেস্টিং এবং ভালো প্রশ্ন। একটা বিন্দু আধান রয়েছে সাপোজ প্লাস কিউ, তার সাপোজ এটা একটা গাউসীয় তল। তো বলছে এই গাউসীয় তলের পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র, তো স্বাভাবিক তোমরা পড়েছো তড়িৎ ক্ষেত্র সব সময় সারফেসকে নরমালি লিভ করে, অর্থাৎ লম্বভাবে। অর্থাৎ আমি এটা ধরি তাহলে এটা হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, আর এই গাউসীয় তলের সাপেক্ষে তার ক্ষেত্র ভেক্টরের অভিমুখ স্বাভাবিকভাবে সে লম্ব দিকেই। তো দুটোর অভিমুখ একই দিকেই হচ্ছে, সেই জন্য থিটা হবে 0 ডিগ্রি। তো সেই জন্য দেখো একটা অপশন রয়েছে বরাদ্দ দাগে এ 0 ডিগ্রি, সেটাই হবে। কোশ্চেন নাম্বার 13 এবং 14 দুটোই ভালো প্রশ্ন। কোশ্চেন নাম্বার 13 এ বিচ্ছুরণ ক্ষমতা নিয়ে প্রশ্ন, অর্থাৎ এটা হচ্ছে আলোক ইউনিটের, অপটিক্স ইউনিটের যেটা চ্যাপ্টার 4 আলোক বিচ্ছুরণ তার প্রশ্ন। তো এই জাতীয় প্রশ্ন, অর্থাৎ যেখানে বিচ্ছুরণ ক্ষমতা বের করতে বলা থাকে, সেখানে বের করার নিয়ম হচ্ছে এটাই, অর্থাৎ এখানে ডি মিউ মানে হচ্ছে যে দুটো বর্ণের জন্য প্রতিসরাঙ্ক দেওয়া থাকবে তার পার্থক্য। আর সেই পার্থক্য আমরা এখানে দেখতে পাচ্ছি কত, 1.66 মাইনাস 1.64, আর থাকলো মিউ। মিউ হচ্ছে যে দুজনের মান দেওয়া আছে তাদের গড় মান। তো 1.66 প্লাস 1.64/2। তো এখান থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 1.55। তো এখান থেকে মানটা মনে হয় 1.44 রয়েছে, আমার দেখতে মনে হয় ক্লিয়ার হয়েছে। তো এইখান থেকে আমরা একটু তোমরা চেক করে নেবে। তো এইখানে যেটা আমি একবার উত্তর দেখে নিচ্ছি, আমার মনে হয় মানটা বসাতে ভুল হয়েছে, মানটা তখন ভুল দেখেছি। তো এখানে তোমাদের বইতে যেটা রয়েছে সেটা হচ্ছে 13D রয়েছে, তোমরা একটু কাইন্ডলি চেক করে নেবে। এই যে এইটাকে গড় মান নেবে, তো গড় মান নিয়ে সম্ভবত 1.65 মতো আসছে, তো একবার চেক করে নেবে। তবে 1.65 আছে, এখান থেকে করে দেখবে 0.03। এবারে যদি 0.03 জায়গায় অন্য কিছু আছে, বইতে এটাই উত্তর রয়েছে ডি, যদি অন্য কিছু আসেও সেই উত্তরটাই কিন্তু ঠিক। তো এখানে মাথায় রাখবে যে দুটো দেওয়া থাকবে প্রতিসরাঙ্ক তার অন্তর্ফল নিতে হবে, আর মিউ মাইনাস 1 এর মধ্যে মিউ হচ্ছে গড় মান, যে দুটো প্রতিসরাঙ্ক দেওয়া থাকবে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তারপরে -1। এটা করলে যা উত্তর বের হবে সেটাই উত্তর, সে বইতে থাকুক নাই থাকুক। এবারে কোশ্চেন নাম্বার 14। তো কোশ্চেন নাম্বার 14 খুব কমন প্রশ্ন, যে কোনো দশমিক পদ্ধতিতে কোনো সংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের বাইনারি ডিজিটটা বের করতে বলবে, কিংবা বাইনারিতে দেওয়া থাকবে দশমিককে করা। তো এটা খুব কমন প্রশ্ন, আর আসেও এরকম প্রশ্ন। তো এখানে রয়েছে 29। তো আমি যে পদ্ধতিতে তোমাদের শিখিয়েছিলাম থিওরি পড়ানোর সময়, তো আমি সেইভাবেই করছি। তো আমরা যেহেতু বাইনারি সিস্টেমে ধরে 2 দিয়ে ভাগ করে দিতে হবে আমাদের, তো এখানে থাকছে যেহেতু 28 28 29 মানে 28 1, এইখানে কিছু থাকছে না, এইখানে থাকছে, এখানে আবার থাকছে। তাহলে আমরা জানি নিচ থেকে উপরের দিকে, তাহলে বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারি যখন করব কত পেলাম, এটা পেলাম 111, অর্থাৎ 111
ট্রিপল ওয়ান এরকম উচ্চারণ না করেই ভালো। 11101 এটা পেলাম। তো এটা হচ্ছে অপশন এ। তো এমসিকিউ পার্ট আলোচনা এখানে শেষ হলো। এবার আমরা গ্রুপ এ অর্থাৎ যেখানে ভিএসএ টাইপ প্রশ্ন থাকে তো সেটা দ্রুত আলোচনা করে নিই। আমি চাইছি না যে ভিডিওটা লেন্দি হোক, তো তোমাদের তো দেখতে হবে, তো তোমাদের সময় খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে ভিএসএ টাইপের প্রশ্ন রয়েছে। সো ভিএসএ টাইপ প্রশ্নতে সবচেয়ে প্রথম প্রশ্ন যেটা রয়েছে একের দাগে, সেটা হচ্ছে এটা হচ্ছে গ্রুপ এ। তো একের দাগে এবং একের দাগে অথবা দুটোতেই একই রকম প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন রয়েছে এলইডির জন্য আইভি লেখচিত্র। তো এটা তোমরা জানো এলইডির জন্য নরমাল ডায়োডের মতোই আইভি লেখচিত্র হয়। আর ফটো ডায়োডের জন্য যদি হয় তখন আমাদের একটু খাটতে হচ্ছে। সেটা হচ্ছে আমি এই দিকটা আঁকবো না, কারণ ওটা আমার মনে হয় না পাওয়া যায় বলে। তো ফটো ডায়োডের ক্ষেত্রে অর্থাৎ যেরকম আমরা একটা সৌরকোষের জন্য দেখেছিলাম ভিআই এইভাবে লেখচিত্র থাকে। তো এটা তোমরা জানো, আগেও পড়েছো। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে NAND গেট ব্যবহার করে AND গেট প্রস্তুত করা। খুবই সহজ প্রশ্ন। তো NAND গেট একটা এঁকে নিলাম। এইখান থেকে যেহেতু NAND অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না যদি প্রশ্ন বলে দিয়েছে, সো এখান থেকে আমরা AND গেট পেয়ে গেলাম। তো দুটো NAND গেট লাগলেই হয়ে যাচ্ছে কাজ আমাদের। যদি আমরা দুটো ইনপুটের জায়গায় বেশি ইনপুট থাকে তাহলেও হবে। তো আমরা বেসিক যেহেতু মিনিমাম দুটো ইনপুট তো থাকতেই হবে AND গেটের ক্ষেত্রে, এটা তো নট গেট না যে একটা ইনপুট হলেও হবে, তো সেই জন্য নিলাম। তো এবার আসবো আমরা কোশ্চেন নাম্বার 3 তে। দুটো প্রশ্ন রয়েছে, একটা এমনি আর একটা অথবা রয়েছে, একটু বললেই তোমরা পারবে। কোশ্চেন নাম্বার 3 প্রথম প্রশ্নটা হচ্ছে ট্রান্সফরমারের মজ্জা স্তরযুক্ত করা হয় কেন? তো সেখানে পরপর স্তর কিংবা স্তরীভূত করা হয় এই কারণে, তোমরা যদি তার আগের থিওরি দেখো, অর্থাৎ আমি পরিবর্তী প্রবাহ চ্যাপ্টার থেকে এটা প্রশ্ন রয়েছে, কিন্তু এখানেও আমার একটু বলার রয়েছে। তো সেটা হচ্ছে যে এই প্রশ্নটা দেওয়াও কতটা যুক্তিপূর্ণ সেটাও সন্দেহ, প্রশ্ন দেওয়া উচিত হয়নি। কারণ ট্রান্সফরমার জিনিসটা রয়েছে কোথায়? পরিবর্তী প্রবাহ অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারে। অল্টারনেটিং কারেন্ট 2021 এর জন্য বাদ রয়েছে, ডিসকার্ডেড। তো এটা দেওয়া উচিত হয়নি। প্রশ্ন যেহেতু রয়েছে আমি এই জন্য বলছি, শর্ট প্রশ্ন যেহেতু। তো এটা হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে তার আগে যে তড়িৎচুম্বকীয় আবেশ চ্যাপ্টার ছিল যেটা 2021 এ বাদ রয়েছে, তো সেখানে এডি কারেন্ট কিংবা ঘূর্ণি প্রবাহ রয়েছে। তো ঘূর্ণি প্রবাহের জন্য অনেকটা শক্তি নষ্ট হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো এই যে লসটা আটকানোর জন্য যদি স্তর ওয়াইজ সাজানো হয় যাতে ঘূর্ণি প্রবাহকে মিনিমাইজ করা যায়, সেই জন্য ট্রান্সফরমার মজ্জা কিন্তু সবসময় এরকম স্তরীভূত কিংবা স্তরযুক্ত করা হয়। তার অথবা যে প্রশ্নটা রয়েছে সেটা অবশ্য আমাদের সিলেবাসে রয়েছে। সেটা হচ্ছে কোন চৌম্বক পদার্থের ক্ষেত্রে বিএইচ লুপের যে লেখচিত্র সেটা আঁকতে বলেছে। তো বিএইচ লুপের এইদিকে চৌম্বক ক্ষেত্র আঁকছি, আর এখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যেটা রয়েছে। তো নরমালি যেটা হয়ে থাকে এবারে বেগ কম বেশি হতে পারে, কিন্তু নেচারটা সেমই থাকবে, সরু মোটা হতে পারে। তো এই গ্রাফটা। আর লাস্ট প্রশ্ন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 4। তো প্রশ্ন একটু বানান ভুল রয়েছে, এখানে লেখা রয়েছে ট্রান্সমিটারে কোন অঞ্চলের বেদ সর্বাধিক ও কেন? তো প্রশ্নটা ভুল আছে প্রিন্টিং, সেটা হবে ট্রানজিস্টরের কোন অঞ্চলে বেদ সর্বাধিক ও কেন? তো এখানে একটু বিতর্ক রয়েছে, সেটা হচ্ছে বই পিছনের দিকে আমি উত্তরটা হয়তো দেখলাম, সেখানে বলা রয়েছে নিঃসারক। তো এটা ভুল উত্তর, কারণ হচ্ছে নিঃসারকের কখনোই বেদ বেশি হয় না। তো নিঃসারকের ডোপিংটা বেশি হয় যাতে করে এমিটার কারেন্ট কিংবা নিঃসারকের প্রবাহ মাত্রাটা বেশি হয়। তো নিঃসারকের বেদ বেশি হয় না, সবচেয়ে বেশি বেদ হয় সংগ্রাহকের। তার উত্তরটা কিন্তু হবে সংগ্রাহক। তার কারণ একটাই, সংগ্রাহকের বেদ এই কারণে বেশি করা হয় কিংবা বেশি ক্ষেত্রফল রাখা হয়। তার কারণটা হচ্ছে সংগ্রাহক এবং ভূমি কি সমবায় থাকে, অর্থাৎ আমি বলতে চাইছি এই জাংশনটা থাকে বিপরীত বায়াসে থাকে। অর্থাৎ কোন বায়াসে থাকে? বিপরীত বায়াসে। বিপরীত বায়াসে থাকার জন্য প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তো সেই তাপটাকে তো ডিসিপেট করাতে হবে, সেই তাপটাকে তো অপচয় করাতে হবে, না তো ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যাবে। তো সেটা আউটপুটে করাতে হয়, সেই জন্য কালেক্টর কিংবা সংগ্রাহকের বেদ সবসময় বেশি থাকে। এটা মাথায় রাখো। এর সাথে আমাদের আলোচনা শেষ হচ্ছে গ্রুপ এ নিয়ে। এবারে গ্রুপ বি যে 5টা প্রশ্ন, অর্থাৎ দুটো অথবাও রয়েছে অবশ্য, তো সেটা নিয়ে আলোচনা করে আমরা আলোচনা শেষ করবো আপাতত। নেক্সট ভিডিওতে গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো সবচেয়ে প্রথম রয়েছে যেটা ওহমের সূত্রের ভেক্টর রূপ, সেই ভেক্টর রূপ নিয়ে আলোচনা রয়েছে যে ওহমের সূত্রের
ভেক্টর রূপ প্রমাণ রয়েছে। তো প্রথম প্রশ্ন তোমাদের টেক্সট বইতেই রয়েছে। কোথায় রয়েছে না 2020 এবং 21 এডিশনের ছায়া বইতে 223 পেজে রয়েছে। সবাই জানো, তবুও জাস্ট যদি কারো না জানা থাকে তার জন্য বললাম। কোশ্চেন নাম্বার 1 এ একটা অথবা রয়েছে, তো খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তো এখানে বলা রয়েছে একটা 1000 ওহমের একটা গ্যালভানোমিটার রয়েছে। তো গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 1000 ওহম, আর গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া, এই টার্মটা অনেকেই কনফিউশন হয় যে গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া বা কি। না, গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া মানে হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাওয়া প্রবাহ মাত্রা এবং টোটাল প্রবাহ মাত্রা, সেই মানটা সেটা হচ্ছে 1/25। তো এইবারে জিজ্ঞেস করেছে যে মানে শান্টটা প্রয়োজন হবে এই কাজটা করার জন্য, সেই শান্টের মানটা কত হবে। তো তোমরা সকলে জানো বিভব পার্থক্য যেহেতু প্যারালাল থাকে শান্ট নিম্নমানের, তো এটা তো হতেই হবে। তাহলে আমরা এইখান থেকে যদি দেখি তাহলে এই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি। তো শান্টের মান আমাদের প্রয়োজন, তো উভয় পক্ষকে যদি আমরা প্লাস 1 করি তাহলে এটা পাবো। তো I বাই IG G প্লাস S বাই S। তো I বাই IG মান মানে 1/25 ছিল, IG বাই I বাই হচ্ছে 25, সো G হচ্ছে 1000 এইটা। তো এখান থেকে সমাধান করে দেখেছি আমি। তো S এর মান যেটা এসছে সেটা হচ্ছে 1000 বাই 24। তো এখান থেকে যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 41.67 ওহম। তো এটা ভালো প্রশ্ন, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে গেলে। কোশ্চেন নাম্বার 2 যেটা তো 2টা তোমাদের জন্য একটা কমন প্রশ্ন, কারণ হচ্ছে দুটো তারের মধ্যে প্রবাহ মাত্রা একই দিকে যাক কি বিপরীত দিকে যাক, তাদের মধ্যে যে বলটা ক্রিয়া করে আকর্ষণ কি বিকর্ষণ বল, তা হচ্ছে এটা মান। তো মিউ নট বাই 4 পাই মান আমরা জানি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, এর নিচে হচ্ছে 4 পাই। I1 I2 মান দেওয়া রয়েছে অঙ্কে 5 অ্যাম্পিয়ার আর 3 অ্যাম্পিয়ার। দূরত্ব তাদের মধ্যে রয়েছে 15 সেন্টিমিটার, কিন্তু আমরা সবগুলো SI তে করেছি 5 মিটার। তো এখান থেকে জাস্ট ডিভাইড করে যেটা পেলাম সেটা হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -5 নিউটন SI তে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এমনিও এই বছরের জন্য। তো সেটা হচ্ছে যে একটা L দৈর্ঘ্যের একটা তার রয়েছে, তার ভ্রামক হচ্ছে m। তো ভ্রামক L দৈর্ঘ্য, তার ভ্রামক হচ্ছে m, তার মেরু শক্তি এখান থেকে আমরা বের করতে পারবো। মেরু শক্তি বের করার কারণ হচ্ছে এটাই যে ভ্রামকের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় সেটা হচ্ছে কি না, এখানে যেহেতু আমাদের জিজ্ঞেস করেছে ভ্রামকের কথা, তো ভ্রামকের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হয় সেটা হচ্ছে এই মেরু শক্তি ইনটু, আমরা ভ্রামকে অবশ্য m নাম দিতে পারি, কিন্তু এখানে m একটা অলরেডি রয়েছে, তো তার সঙ্গে যেটা গুণ হয় সেটা হচ্ছে তার চৌম্বক দৈর্ঘ্য। তো যেহেতু শেপটা এরকম ছিল, এইবারে শেপটা এরকম অর্ধবৃত্তাকার করে দেওয়া হয়েছে শেপটা। তো এই অর্ধবৃত্তাকার শেপ করে দেওয়া মানে বুঝতেই পারছো এরকম শেপ করে দেওয়া, তার মানে আমি যদি ক্যাপিটাল L নাম দিই তাহলে এখন কি হয়ে গেছে, L সমান হয়ে গেছে পাই r, কারণ অর্ধবৃত্ত হয়ে গেছে, ব্যাসার্ধ যদি ক্যাপিটাল R ধরে থাকি। তাহলে এখান থেকে আমি r ইকুয়ালস টু পাবো কত না L বাই পাই। তো নতুন চৌম্বক ভ্রামক যদি m ড্যাশ ধরি তাহলে Pm কত হবে, Pm ছিল m বাই L আর এই 2L, তো 2L সমান যেটা আমরা লিখবো, সেই 2L টা অ্যাকচুয়ালি কি মানে ব্যাসার্ধ যদি r হয় তাহলে এটা হচ্ছে 2r, যে ডিসটেন্সটা অর্থাৎ চৌম্বক দৈর্ঘ্য যেটা। তো এই চৌম্বক দৈর্ঘ্য 2r হওয়ার জন্য এখানে আমরা 2r বললাম, ক্যাপিটাল R যেহেতু ধরেছিলাম তাহলে ক্যাপিটাল R ই বলবো, আমি ক্যাপিটাল R ধরেছি, তো 2r। তাহলে এইখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে m বাই L 2L বাই পাই, তাহলে 2m বাই পাই। তো এটা তো এমসিকিউ নয়, 2 নম্বরের প্রশ্ন। তাহলে এখানে যেটা পেলাম সেখানে আমরা লিখবো সেটা হচ্ছে কি না 2m বাই পাই। কোশ্চেন নাম্বার 4, তো খুবই সহজ। 4 এ রয়েছে পরাচুম্বক এবং অয়স্কচুম্বক পদার্থের মধ্যে চুম্বক পদার্থের দুটি পার্থক্য। তো তোমাদের ছায়ার বইতে 4 দাগের জন্য, তো ছায়া বইয়ের পেজ নাম্বার 411 তে
অনেকগুলো পার্থক্য রয়েছে, যে কোনো দুটো লিখতে পারো। সবচেয়ে সহজ যদি বলি তো পরাচুম্বক পদার্থ কঠিন তরল গ্যাস যে কোনো অবস্থাতেই পাওয়া যায়, আর অয়স্কচুম্বক স্ট্রিক্টলি কঠিন পদার্থের ক্ষেত্রে পাওয়া যায়। পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে যে নিউমারের মান 1 এর সামান্য বেশি, কিন্তু অয়স্কচুম্বক পদার্থের ক্ষেত্রে 1 এর অনেকটাই বেশি। তো এটা খুবই সহজ, তোমরা উদাহরণ দিতে পারো কয়েকটা। চারের দাগের যেটা অথবা রয়েছে সেটা হচ্ছে বিনতিপন্থী। তোমরা ভালো করে জানো কোন স্থানে অনুভূমিক তলে যদি একটা চুম্বককে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেই চুম্বক দৈর্ঘ্য অনুভূমিকের সঙ্গে যে কোণটা করে সেটা হচ্ছে বিনতিকোণ। তো জিজ্ঞেস করেছে বিনতিকোণের সংজ্ঞাটা লিখে দেবে, কোথায় শূন্য হয়। তাহলে একদম সহজ ভাষায় যদি বলা হয়, চুম্বক বিষুব রেখায় চুম্বকটা অনুভূমিক হয়ে যায়, অর্থাৎ চুম্বক বিষুব রেখায় থিটার মান 0 ডিগ্রি হয়। কোশ্চেন নাম্বার 5 এই বছর এমনি ইম্পর্টেন্ট রয়েছে, এটা হচ্ছে তড়িৎ বিভব চ্যাপ্টারের প্রশ্ন, যে প্রমাণ করো তড়িৎ বলরেখার সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। তো এটা তোমাদের ছায়া প্রকাশনী বইতেই রয়েছে, পেজ নাম্বার ছায়া প্রকাশনী বইতে 106 রয়েছে, যেখানে থিটা সমান π/2। মনে করে রাখো এরকম এইখানে তোমাদের এরকম একটা অভিমুখ করেছিল থিটা, তারপর প্রমাণ করে দেখা হয়, দুটো বিন্দু ধরা হয় এ বি বলে, থিওরিতে আমি আলোচনা করেছি তোমাদের সঙ্গে, সেখান থেকে প্রমাণ করা যাবে। এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তো শেষে স্পেশালি এই র‍্যাপিড টেস্টে এই টেস্ট 1 এ অর্থাৎ টেস্ট পেপার 1 এ এই গ্রুপ বি প্রশ্ন কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ রয়েছে। এরকম প্রশ্ন কিন্তু হতে পারে, এটা ইম্পর্টেন্ট রয়েছে, কারণ টেস্ট পেপার তো অনেক রকমেরই থাকে। কোন প্রশ্ন একটু বেশি গুরুত্বপূর্ণ কি না সেগুলো আমি আলোচনা করার সময় বলে দেবো। এবারে গ্রুপ সি আর গ্রুপ ডি থাকলো, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে কমপ্লিট করে নেব। প্রত্যেকটা পেজ অর্থাৎ প্রত্যেকটা মডেল সেট আমরা দুটো পার্টেই পড়ব, যাতে করে সময়টা দুভাবে বন্টন হয়ে যায়। আর থিওরি গুলো কোথায় রয়েছে বইতে, কোন অধ্যায়তে, ছায়া প্রকাশনী বইতে, সেটা আমি বলবো। যারা অন্য অথরের বই ফলো করো তাতেও কোনো অসুবিধা নেই, তারাও সেখানে পেয়ে যাবে। ছায়া সাঁতরা যে কোনো এই দুটো বইয়ের মধ্যে একটা বই পড়লেই হবে, কোনো অসুবিধা নেই। তো এখানে আলোচনা শেষ করছি। নেক্সট ভিডিওতে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের হাতে এখনো সময় রয়েছে, তো একটু ভালো করে প্র্যাকটিস করো। পরের ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।